বাছাই করা একটি অনন্য কবিতা আজকে পাঠ করে শোনাচ্ছি। জাতক। ভেজা শ্যাওলায় পা ডুবিয়ে চলতে চলতে আমার মনে পড়ছিল সব। মনে পড়ছিল সহসা কিংবা তাকে আচমকাই বলি এসেই কবেকার কথা মনে পড়েছিল, যেদিন আকাশ জুড়ে পেখম মেলেছিল ময়ূর, আর তার নিচ দিয়ে অনেক পথ চলার পর অবশেষে ঘাস গাছের গোড়ায় ঠেস দিয়ে আমি জিরিয়ে নিচ্ছিলাম খানিক। সুর তুলে গন্ধ নিচ্ছিলাম ইতিউতি। এমন সময় ঘাস পাতার ডগায় আমার চোখে পড়েছিল ছটফটে এক বিন্দু আগুন। লহমায় নীল থেকে হলুদ আর হলুদ থেকে নীল হয়ে যাওয়া আগুনের ঠিক একটা ফোঁটা। আর হায়রে, বোকার মতো ভেবেছিলাম ওটা বুঝি এক বিন্দু মধু। তাই সংশয় নিরসনের জন্য ঘাসের ডাল বেয়ে যে মুহূর্তে উঠতে যাব ভাবছি, আচমকাই মনে পড়ল সেসব গত জন্মের কথা, যখন আমি ছিলাম সাগর ফেরত এক বেতাতাড়িত চিল। হাওয়ার ধাক্কা, ঝড়ের ছাঁট যাকে ফিরিয়ে দিয়েছিল গর্তে, আর হারলেমের সে নিরুপায় অন্ধকার ডানা ঝাপটাতে ঝাপটাতে যে কোঁকিয়ে উঠেছিল ক্রমাগত, যার ফুসফুস আর টানতে পারছিল না বাতাস, যার চোখ আর সইতে পারছিল না আলো, পাথরের গায়ে ঠক্কর মারতে মারতে যার ঠোঁট ভেঙে গিয়েছিল। হ্যাঁ, আমি ছিলাম সেই ঝঞ্ঝাচারিত দিশি চিল। মরে যাওয়ার অন্তত ৮ ঘন্টা পর সব বাহকের স্তব্ধতায় যার পালকের উপর উঠে এসেছিল পিঁপড়েরা, কুড়ে কুড়ে নিয়ে যাচ্ছিল তার মাংস, কিন্তু লড়াই জারি ছিল তখনও। তাই সেসব মাংস কণার মধ্য দিয়েই তার প্রাণ প্রবাহিত হচ্ছিল পিঁপড়েদের মধ্যে। তারপর এক অন্ধকার থেকে অন্ধকারের সে ফুটে উঠেছিল পরিশ্রমী কালো এক পিঁপড়ের মায়ের পেটে। একদিন যথাসময় ঢিবির গর্ত না জানালার কোণে, তা আমাকে বলেনি মা, ডিমের দেওয়াল ভেঙে জন্ম হয়েছিল সেই নিগারের। এইমাত্র যে জানতে পারল আসলে সে অভিশপ্ত, সহস্রাব্দ জুড়ে পূর্বজন্মের কথা আসলে সে কিছুই ভোলেনি। 2, আমি সেই জাতিস্বর পিঁপড়ে। বিগত জন্ম যার কেটেছিল বারবার ওই আকাশ ফুঁড়ে উঠতেছে, আর বারংবারই ধাক্কা খেয়ে ফিরে এসে যে চিলদের মধ্যেও ছিল দলছুট। যেহেতু শুধুমাত্র ঘর ফিরতি মাছেরা নৌকোয় ছো মেরে ধান্দার দিন গুজরান পছন্দ হয়নি তার, যেহেতু এই না পছন্দ জীবন যাপনের যাবতীয় ধ্যাসটামর যোজন যোজন দূরে সে দেখেছিল অসম্ভব আশা। মাথায় আকাশের উপর্যপরি ধাক্কায় যার গুলিয়ে গেছিল যথাক্রম চেতন আর অচেতনে ভেদাভেদ শেষাবধি স্মরণ ছিল না তা যার। বন্দুকগুলির ভাটিখানার চালে যখন পা টিপে টিপে নামত সন্ধ্যা, আর অন্দরে জ্বলে উঠত জরাগ্রস্ত আলোর শ্লেষ্মা, সে সময়ে শুরু হতো মাতালদের সমবেত সান্ধ্যোপাসনা। তখন ডানার মেশিন শব্দে গুঁড়ি মেরে নেমে আসতো সেও, টেবিল থেকে টেবিলে ভিজিয়ে নিত ঠোঁট। চাট বলতে যার ছিল অন্য পাখির ভ্রূণ। হিজড়াদের ভেজা ঠোঁটে যে খুঁজে পেয়েছিল যৌনতা, আমি সেই হতভাগ্য যে ভুলে গেছিল আকাশের গা বেয়ে উঠতে হলে দিগন্ত থেকে শুরু করতে হয়। একমাত্র সেখানে আকাশ স্পর্শ করে থাকে মাটির অলোক ও অহংকার। আর দিগন্তে পৌঁছানোর জন্য দীর্ঘদিন চলতে হয় মাটির উপরে পা রেখে। রোদে পুড়ে জলে ভিজে এই যে মন্থর যাত্রা, এর বিকল্প নেই, কোনো শর্টকাট নেই, গ্যালপ নেই। জন্তুর থাবার ফাঁক দিয়ে, পাখির ঠোঁটের ধার দিয়ে, মানুষের শয়তানির ঘাট ঘুরে তবেই চলতে হয় তাকে। এড়ানো যায় না, কিচ্ছু এড়ানো যায় না। তাই এ জন্মে আমার পিঁপড়ে হতে হলো, যাতে ফের গোড়া থেকে শুরু করতে পারি। অথচ জাতিস্বর যাতে অভিশাপ জারি থাকে পূর্ণ মাত্রায়, যেহেতু জাতিস্বর যাতে পিঁপড়েদের মধ্যেও আমি থেকে যাই দলছুট, যাতে আকাশের ওপারে যে অন্ধকার তা আমাকে টেনে নিয়ে চলে, ইতিমধ্যে কড়ায় গন্ডায় মাটি শোধ নেয় ঋণ। এভাবে দিগন্তে জুড়ে পৌঁছনের আগেই যেন আমি হতে পারি অঋণী, অপ্রবাসী। তারপর মরবার জন্য যেন পাখা ওঠে ফের একবার। 3, তখন আমার মাথার টলমল করে দুলে উঠেছিল মদ, আর পাক খাচ্ছিল জোয়ারের ফাঁদে পড়া মাছিহীন শালতির মতো।
তখন আমার চোখ থেকে ফোঁটা ফোঁটা ঝরে পড়ছিল মদ, আর ক্ষমা চাইছিল সেই সব মেয়েদের কাছে যাদের বুকে হাত ডুবিয়ে আমি অনায়াসে তুলে এনেছি হৃদয়। ঠিক এইভাবে মুঠো করে দেখেছি কিভাবে দম বন্ধ হয়ে ছটফট করতে করতে নেতিয়ে পড়ে তারা, সেই সব ফর্সা ও কৃষ্ণা হৃদয়গুলি। মৃত্যুর পরেও শুধু আমারই জন্য যাদের পুরন্ত ঠোঁটে লেগে থাকে রক্তচ্ছ্বাস, আর সেই মেয়েদের জন্য আমার শিরা ও ধমনী দিয়ে ঝরে যাচ্ছিল মদ। আমার পাঁজরের ফাঁকে হাত গলিয়ে বারবার যারা খুলে এনেছে হৃৎপিণ্ড, তা থেকে কাঁটা বাজবার ব্রত নিয়েছে যারা, শেষমেশ সখীর দিকে চেয়ে ঘাড় বাঁকিয়ে বলেছে, বাবা এত কাঁটা বাছা যায় বল। তারপর যেন অনবধানেই তাদের হাত থেকে খসে পড়েছে সেই রক্ত মাংসের বল, একা একাই দপ খেয়েছে লাভডুব শব্দ করে করে। যথাস্থানে কেউ তাকে ফিরিয়ে দেয়নি, ফলে বাধ্যতামূলকভাবেই আমায় গজিয়ে তুলতে হয়েছে একটার পর একটা হৃৎপিণ্ড। ফের কেউ নিয়ে গেলে যাতে রক্ত চলাচল বন্ধ না হয় আমার। আর এইভাবেই এই উচ্চাবচ লাইফ ট্র্যাজেডির দিকে চেয়ে আমার প্রাণের মধ্যে ঝিকমিক করে হেসে উঠেছিল মদ। তারপর হাঁটু ভেঙে বসে পড়েছিল এই নিশ্চিত্র মহাবিশ্বের অন্ধকার আকর্ষণের সামনে। ও মেয়েরা, বিবিধ মেয়েরা, শোনো, আমি সব ভুলে গেছি, তোমরাও পারলে ভুলে যেও। না হয় আমাদের কোনো শুভ দৃষ্টি হবে না কখনো, না হয় আমাদের মধ্যে এমনকি মীমাংসাও হবে না কোনো দিন। তোমাদের পথে তবু আর আমি চৌখাট হব না। ও মেয়েরা, হেঁটে যাও, আগামী গোধূলিগুলি তোমাদের আরো বেশি সম্পন্ন হোক। দায়িত্বশীল যারা, পেশায় সক্ষম, কিংবা যাদের বংশে আছে একাধিক বিলেত প্রবাসী, আমার মতন যারা পাষাণ লম্পট নয়, তোমাদের খুঁজে পাক সেই সব অনুভবী ছেলেদের দল। ভালোবেসে তোমাদের ভরিয়ে রাখুক সেই উজলা ছেলেরা। তাদের দুঃখেও তোমরা পাশে থেকো। ও মেয়েরা, নিতান্ত করুণাবশে তাদের অহং রেখো তৃপ্ত, সফল। শুধু কোনোদিন নিয়তির মতন কোনো নিঃসহায় অনিবার্য রাতে যদি তোমাদের পুরুষেরা তোমাদের আগে নিদ্রা যায়, স্থির চোখে ঘুরন্ত ফ্যানের দিকে চেয়ে চেয়ে যদি মনে হয় বিড়ালকে এক মুঠি অন্ন দেওয়া অবিপ্লবী কাজ নয়, কিছু কুকুরকে ঢিল মেরে যাই হোক বিরক্ত হয় না, যদি একবারও মনে হয় আমাদের প্রতি গ্রাসে মিশে আছে হতাশার অভ্যস্ত পাপ, যদি অকারণে গলা ব্যথা করে, তবে হে জননী জাত গৃহিণী সচিব সখী, কিংবা আমার এই পুরুষতান্ত্রিকতা মার্জনা করে রাত্রির মহাব্যোমে দীর্ঘ কায়ায় লোকেশী, হে নারী টোটেম, আমার জন্য একটু প্রার্থনা করো। আমিও তো প্রাণী, বলো, অপদার্থ ছিলাম, আছিও। তবু তো আমার নাক টিপে ধরলে চোখ অন্ধকার, তবু তো আমারও খিদে, কামড়ে দিলে আমারও যন্ত্রণা, আমারও বয়স হয়, অধিকান্ত প্রবজ্জার দিকে আমারও সময় হয় এগোবার। ও মেয়েরা, অন্তত একবার প্রার্থনা করো যেন আমি যেতে পারি একটি জন্মে, আমার এতগুলি জন্মপ্রবাহ যেন বিফলে না যায়, যেন এই পরিশ্রমী পিঁপড়ে জন্মে ফাঁকিবাজ বলে আমি আর না চিহ্নিত হই। নিজের পায়েই যেন অতিক্রম করতে পারি সেই সব উষ্ণ বালি পথ, অন্তত একটিও মুমূর্ষুকে দিতে পারি জল বা দর্শন, যেন আমি ছুঁতে পারি নিজের আঙুল দিয়ে এই বিশ্ব গণিতা সূত্রগুলি রূপ ও অরূপ। 4, হে প্রাণ, হে সমষ্টি প্রাণ, মজা নদী খাতে অলক্ষ্যে বাহিত হতে থাকা হে প্রাণ প্রবাহ, ছিন্ন ও যুগবৎ অভিন্ন, যে তুমি স্থিতি ও গতিশীল, যে তুমি আজরাইল অন্ধকার মুখ দিয়ে আত্মকেই আত্মসাৎ করো, যে তুমি নিঃসীম, হ্যাঁ প্রকাশিত করো বিশ্বরূপ, যে তুমি কণা ও ঢেউ, যে তুমি দীপ্যমান ফুটে আসা রক্ত পতাকায়। তুমি শোনো, 4টি পাখির জন্য আমার জীবন এত লক্ষ্মী ছাড়া স্বজন নিন্দিত। সুপর্ণা নয়, এই বিহগেরা, এই কাক, ময়ূর, কুঁকড়ো আর ন্যাকা পারাবত, এদেরই বিবাদে আমি 30 বছর ধরে কেন্দ্রচ্যুত উন্মার্গগামী। রোজ তারা ঝগড়া করে, একজন দানা খেলে অন্যজন আঁচড়ে দেয় পাখা,
এদের উস্কানিতে আমি নষ্ট হয়ে যাচ্ছি প্রতিদিন। হে প্রাণ, সমষ্টি প্রাণ, যে তুমি উদ্ভিদ, মাছ, NGC 6240, যে তুমি বসতি করো পৌর্ণমাসিক চাঁদের আলোয়, আর চাঁদে ডুবে গেলে বড় অদ্ভুত আধারে তুমি শোনো, এই 4 গোয়েবেলস ভালোবাসাতে বাধা দেয়। প্রতিদিন, প্রতি মুহূর্তে কানে কানে ফিস ফিস করে, রাজা হবে, রাজা হবে। কেন আমি রাজা হব? রাজা হলে অতিরিক্ত কি পুচ্ছ গজাবে? এইসব সওয়ালে তারা কর্ণপাত করে না কখনো, সন্দেহ ছড়ায় তারা, ভালোবাসতে বাধা দেয়। হে প্রাণ, সমষ্টি প্রাণ, হে প্রাণ, নারী ও নরের চোখের আশ্রয় অববাহিকার, হে প্রাণ, শহীদের চোখে ঊর্ধ্বগামী অজর অক্ষর ভালোবাসা ছাড়া আর কিভাবে বলতো আমি বার হব নিজের বাইরে? কিভাবে যোগ্য হব ফুটে আসা পতাকাকে পুনর্বার এগিয়ে নেওয়ার? বিশ্বাস আমার চোখে আজ এক হাস্যকর বোধ। নিজের ফুর্তি ছাড়া আর আমি কিছুই ভাবি না, কেবল সন্দেহ করি, গুজবের স্বাদ নিতে পরাণমুখ নই। তত্ত্ব হামলার এই অভিমান এইভাবে প্রতিদিন নধর শিকার। আমাকে উদ্ধার করো হে প্রাণ, সমষ্টি প্রাণ। তুচ্ছতম জীবকোষে, ব্যপ্ততম নিহারিকার দেশে, শূন্যতার ওপারে যে শূন্যতর অর্থবহ অতীব শূন্যতা, যে শূন্য চিরগতি বৈজয়ন্ত আনন্দস্বরূপ, সে তুমি প্রকাশ হও। আমাকে আঘাত করো, ছিন্ন করো বদ্ধ পরিবেশ, আমাকে রক্ষা করো। শেষ হয়ে যাচ্ছি আমি, নাস্তিক হয়ে যাচ্ছি প্রতিদিন। আমাকে উদ্ধার করো হে অদিতি, হিরণ্যগর্ভকাল, কালের অতীত। আরেকটি রচনা, আল কাসওয়া। সারা রাত আকাশের পূব পশ্চিম বরাবর পায়চারি করছিল চাঁদ, আর যখন ঘুম ভাঙল, আয়নায় আমি দেখেছিলাম এক দাগি লম্পটের মুখ। দেখেছিলাম কচি আম খসে পড়লে বোঁটা থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু জলের মতন রক্ত। তারপর রাতে যখন হাওয়া ওঠে, পূব পশ্চিম বরাবর অস্থির পায়চারি শুরু করে চাঁদ, সে সময় কুকুরের বিষণ্ণ চোখে ভেসে ওঠে অস্পুষ্ট ধূসর প্রজন্ম স্মৃতি। এ হচ্ছে সেই সব কথা যা আমি এতদিন চেপে রেখেছিলাম। যেভাবে কুমারী মেয়েরা গোপন রাখে গর্ভ আর চুপিসারে বমি করে, রোগা হয়ে যায়, কিন্তু আজ এই বাধ্যতামূলক মার্কেট ইকোনমির যুগে, শোনো হে তোমরা, যারা প্রতিবাদ করতে পারো না, যারা যে কোনো ব্যবস্থাতেই মানিয়ে যাও অনায়াসে, যেভাবে জলের মধ্যে মাছ কিংবা মাছের মধ্যে অতল কালো জল, যারা দালাল স্টিক্ত দুরন্ত, এমনকি গোনার কাজ পেলেও তা থেকে বানিয়ে নিতে পারে 2.5 কাঠা জমির উপর সুশোভন কটেজ, যার মধ্যে অনর্থক বুক র্যাক, এথনিক সোফা ইত্যাদি দেখভাল করার জন্য দক্ষিণ কলিকাতা নিবাসী দীর্ঘাঙ্গী ফর্সা স্পিম স্নাতক আধুনিকা ও গৃহকর্ম নিপুণা। যদিও সেই মেয়েটাকেও ভালোবাসত এক বোকার চন্দর। ঠিক কেন যে বাসত তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা অনেক ভেবেও উদ্ধার করতে পারিনি আমি, কেননা এই তো স্পষ্ট তার দিনলিপিতে লেখা আছে। 31শে জানুয়ারি 1989। কাল আমি তোমার হাত ধরিনি, তুমি একবার চেপে ধরেছিলে আমার হাত। যখন আমি তোমার হাত ছুঁলাম, উপড়ে গেলে তুমি। তুমি বড় স্বাধীন পাখি তু, এ স্বাধীনতাও বড় মজার। খাঁচার ওম খেতে খেতে বলে, খাঁচাটা কি খারাপ। 20শে ফেব্রুয়ারি 1989। আমি যুদ্ধ আর ভূমিকম্পকে ভয় পেতে শিখেছি। বিগত জন্মে কোনো এক যুদ্ধে আমি মারা গেছিলাম, আর কোনো জন্মে ভূমিকম্পে আমার সব ধ্বংস হয়ে গেছিল। এসব খবর কেউ রাখে না। আমি আমার মনের মধ্যে উকি দিলে টের পাই। আমার কিন্তু মরতে ইচ্ছে করে না, অথচ এই সময় আমারই চারপাশে সব মানুষ এক মনে মৃত্যু চিন্তা করছে। এরা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। আমার শীত করছে শিরশির করে। এরপর 25শে ফেব্রুয়ারি মেয়েটি কথা দিয়েও তার সঙ্গে দেখা করলো না। 28শে ফেব্রুয়ারি সে মেয়েটি কলেজের সামনে দাঁড়িয়ে থাকে অন্তত 1 ঘন্টা। দেখা হলো, কথা হয় না বিশেষ। দেখা হয় 3রা এপ্রিল। মেয়েটির সঙ্গে এক বান্ধবী সেই রাতে ছেলেটির স্বপ্নে অনুপ্রবেশ করে। না, প্রথমে মেয়েটি নয়, বরং বান্ধবী। রাত্রিরে ও এলো চশমা পরে, খুব রোগা আর কালো দেখাচ্ছিল। ও আমাকে 5 স্ট্রিট ধরে হাঁটিয়ে নিয়ে গেল। গান্ধী মূর্তির ওখান অনেক স্কুলের মেয়ে ট্রামে উঠেছিল। তাদের ভিড়ের দিকে চেয়ে ও খুব সুরেলা ও নিষ্প্রিয় গলায় ডাকলো, তুলা তুলা।
আমি বললাম, তুলাকে? ও বললো, কেন, আপনি জানেন না ইতুর আসল নাম তুলা? এদিকে ইতু আমার দিকে না তাকিয়ে বন্ধুকে হাত মুখ নেড়ে কি সব বলছিল। পরে আসতে বলিস, আর চলি রে, একদম সময় নেই, এইটুকু আমার কানে ভেসে আসে। মোদ্দা কথাটা শুরু হয় অক্টোবরের 7 তারিখে, অর্থাৎ ঠিক 6 মাস 4 দিন পর। মেয়েটি থেকে চাপ দেয় IAS পরীক্ষায় বসার জন্য। ছেলেটি জানায় সে চাইছে গণিত নিয়ে গবেষণা করতে। মেয়েটি একটু ভাবে, তারপর বলে সেক্ষেত্রে জিআরই বা ওই জাতীয়। অল্প হেসে ছেলেটি বলে, অঙ্ক প্রশ্নে আমেরিকা যেতে হয় না। ফলে ঝগড়া হয়। দেখা হয় 15 তারিখ, ফের ঝগড়া হয়, পরে মিটে যায়। দেখা হয় 23 তারিখ। মেয়েটি প্রস্তাব করে ম্যাথে বিশেষ স্কোপ নেই, ফলে বিয়ের পর যদি তার বাবার বিজনেসে অথবা যদি একটা কম্পিউটার সেন্টার, ওটাই তো এখন ওয়াইড প্রসপেক্ট। এবং ঝগড়া হয়, মেটে না। দেখা হয় না আর। নভেম্বরের 2 দিন এবং ডিসেম্বরের আরও 4 দিন মেয়েটি কথা দিয়েও আসে না। টেলিফোনে জানতে পারা যায় সে অসুস্থ, ফোন ধরতে পারছে না, অথবা এক্ষুনি বেরিয়ে গেল না কোথায় জানি না, কখন ফিরবে বলতে পারছি না, আচ্ছা রাখি, এমন। অবশেষে 28শে জানুয়ারি রাত 9টার একটু পরে মেয়েটির বাড়ির ডাকবাক্সে ছেলেটি এটি চিঠি ফেলে আসে। তাতে হাজারো আবেগের মধ্যে প্রয়োজনীয় তথ্য ছিল এইটুকু, সে মেয়েটির প্রস্তাব মতন সবই করতে রাজি, জিআরই প্রস্তুতি নিচ্ছে। এ চিঠির 3 দিন পর 1 ফেব্রুয়ারি 3 দিন পর 1 ফেব্রুয়ারি সন্ধ্যায় বইমেলার মাঠে ছেলেটি মেয়েটিকে দেখে, সঙ্গে তার সেই বান্ধবী এবং রীতি অনুযায়ী আরও 3টি ছেলে, যাদের একজনের হাতে মেয়েটির হাত। স্বাভাবিকভাবেই দেখা যখন হলো তখন আলাপি বা বাদ যায় কেন? অন্য 2টি ছেলে জেভারিয়ান, 3য় জন ম্যানেজমেন্টের ট্রেনি, তার বাবা কলকাতার এক বিগ বুল, অথচ বাঙালি। ক্যান ইউ ইমাজিন ইট? সেই রাতে তারপর তোষণ ও মনোরঞ্জনের এই বেহায়া প্রতিযোগিতায় তুমি ক্যাবলা হয়ে দাঁড়িয়ে থাকতে পারো না। তুমি যোগ দিতেও পারো না তাদের সঙ্গে, তোমার আত্মসম্মানে বাধে। তুমি চলে যেতে পারো না এদের ছেড়ে, সেটা বিশ্রী দেখায়। শুধু চেয়ে দেখতে পারো, এক গাছের ফল খেয়ে অন্য গাছে উড়ে যাচ্ছে পাখি, উড়ে যাচ্ছে, এমনকি বিদায় না জানিয়েই। এরকম একটা সময়ে সাপের জিভের মতো ফাঁক হয়ে যেতে থাকে তার কলমের নিব। ধীরে ধীরে সেই ফাঁক দিয়ে বেরিয়ে আসে রংচঙে একটা মাকড়সা। নিবের সূচিমুখ বেয়ে টুপ করে সে লাফিয়ে পড়ে কাগজের উপর। তারপর যতই সে চলে, তার পা থেকে নিঃসৃত উজ্জ্বল লালায় রেখাঙ্কিত হয়ে ওঠে কাগজ। 4 মার্চ 1990। তাহলে সবকিছু মাথা পেতে নেওয়া, ভবিষ্যতে যে সর্বনাশ নিয়ে আসে আমার জন্য তা চুপচাপ প্রত্যক্ষ করা, যন্ত্রণায় চিৎকার না করা, না কাঁদা, না কাউকে বুঝতে দেওয়া, অন্তত আত্মসম্মানটুকু তো এ যাবৎ বজায় রাখতে পেরেছি আমি। ভয় হোক, কোনো দিন মৃত্যু যেন একটু বেশি জোরে ডাকে, ভয় হয়। 2, ভয় হয় যেভাবে বৃষ্টির পর কুকুরের দেহময় ভর করে বিষণ্ণতা, চোখের মণিতে ভাসে অর্থহীন অপচ্ছায়া, প্রজন্মের অত্যাচার স্মৃতি, শতাব্দী শতাব্দী ব্যাপী নিদ্রায় অবচরে। যেভাবে মমির মতন কুচকে যায় ভারতীয় রপ্তানির মুখ, ফাটকা বাজারের ধস অতর্কিতে ভেঙে পড়লে যেইভাবে সারা রাত ঘর বার করতে থাকে উদ্বিগ্ন চাঁদ, রেলের লাইন জুড়ে যেরকম শুয়ে থাকে স্কিজোফ্রেনিয়া, আর তার উপরে শুয়ে থাকে রেলের লাইন, সেইভাবে দুহাঁটু অবশ করে উঠে আসে ভয়। যেভাবে কলেজগামী কিশোরীকে দেখে, ও পাঠক তোমার কণ্ঠেও কিছু টনটন করে ওঠে। রাত্রি গভীর হলে ফুটপাতে শুয়ে থাকা ক্লিনারের দেহ পেঁচিয়ে গিলতে থাকে বস্তির অনাম্নি অঙ্গনা, অথবা মিছিল শেষে ওই যে 2 জন আজও হেঁটে যায় হাতে হাত, মননে মনন, তাদের মধ্যে যারা অলৌকিক আবির্ভাব, কণারূপ তরঙ্গের গতি, তুমি তাকে কি বলো জানি না, তবে আমি তাকে ভয় বলে ডাকি। এই ভয় আপাতত হতবাক করে দিচ্ছে এশিয়ার, আফ্রিকার সারিবদ্ধ দাফনের প্রতিক্রিয়াগুলি। এই ভয় ডাঙ্কেলের অসারীন লিঙ্গোত্থান থেকে পালাতে পালাতে দেখছে আকাশ ভরা ওজন ছিদ্রের ফাঁক দিয়ে ঝরে পড়ছে নির্মম রোদ, দেখছে ঘাতক এক আল্ট্রা ভায়োলেট।
প্রমাণ লোপের জন্য অতি জাগতিক হিমে গুঁজে দিচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণের চুক্তির প্যাপিরাস। পৃথিবীর পশুগণ হেরে যেতে যে অভ্যস্ত পৃথিবীর যাবতীয় কীট কুকুর অবসন্ন হেরে যাচ্ছে সমুদ্র জলের দিকে শুক্লপক্ষের নির্বাক ও প্রথম নিশায়। তাদের পায়ের শব্দে শব্দ নয়, বেজে উঠছে বাঁশি, হ্যামলিন থেকে সেই কুখ্যাত বাঁশির আওয়াজ। দুহাঁটুতে মুখ গুজে সবই সহ্য করছে, ভয় সহ্য করছে, যেহেতু সে এখনো একাকী, যেহেতু সময় আজও প্রস্তুত হয়নি পুরোপুরি। এখানে ললাট তার সাজিনী চন্দনে এখনো টোপর রাখা বই তাকে সেলোফোনে মোড়া। এখানে গরদে তার আতরের স্পর্শ লাগেনি, হাতে কেউ তুলে দেয়নি মাকু। আর পুরোহিত আনতে কেউ গেছে নাকি? ও সময়ের মা, পুরুত এখনো এসে পৌঁছলো না কেন? দেখো দেখি, ও বাড়িতে ওরা সব জোগাড় যন্তর করে বসে আছে নির্ঘাত। ও সময়, তাড়াতাড়ি হাত চালা বাবা। দু হাঁটুতে মুখ গুজে এতদিন ভয় সহ্য করে গেছে সব পাত্রদের দাড়িপাল্লা চোখ, সহ্য করে গেছে সব পণ পাওনার ফর্দ। ভাস্কো দা গামা, হেস্টিংস, কর্নওয়ালিস, দেখি তোমা চুলের গোছাটা, ম্যাকার্থি, অ্যালান, ডালেস, মার্কোস, পিছন থেকে হাঁটাটা কেমন বুঝছো শালাবাবু? রোডস, সমোসা, সুহার্ত, ভিজে গামছা দিয়ে মাসি, রংটা কিন্তু দেখে নিও। ইন্দিরা, জিয়া, মহেন্দ্র, ইয়েলসিন, ও খোকা, বাবাকে বলো পাকা কথা এখনই না দিতে। অবশেষে আজ তার কালো রঙে হলুদের ছোঁয়া। অন্যমুখী বলে তাকে আজ আর খোঁটা দেয়নি কেউ। আজই নাকি কেউ এসে তার দুই ভীতু চোখ থেকে তুলে ধরবে আবরণ, জ্বলে উঠবে 3-4টে ফ্ল্যাশ। তারপর আরও রাতে বাসরের কোলাহল মুছে দিলে ঘুম। এসব নার্ভাস কেউ কানে কানে বলে যাবে, আমার অভয়া তুমি কোনোদিন ছেড়ে যাবে না তো? এসবই হতে পারে, হবেও বা আরও কিছু পরে, কিন্তু এখনো দেখো বরপক্ষ পৌঁছই নিয়ে এসে। বাড়িময় উদ্বেগ দানা বাঁধছে প্রতিটি নিমেষে। সানাই সরিয়ে রেখে শুরু হয়েছে ফিল্মের গান। ঘর থেকে রাস্তায় পায়চারি করে যাচ্ছে অস্থির চাঁদ। এই ফাঁকে মিষ্টির সে শাড়িটাও ভাড়ারে ঢুকিয়ে রেখে একজন, যে এখন দুঃখ পায় না কথা দিয়ে কেউ না এলো, যে এখন আনমনে দেখে যায় ডলারেরও অবমূল্যায়ন, যে এখন জেনে গেছে শেয়ার বাজার দেখে কিরকম স্মিত হাসে বিমূর্ত গণিত, বোনের বিয়ের জন্য 3 রাত্রি ঘুম নেই যার, তেল ময়লা কালো খাতার মলাট খুলে বসে আঁকড়ে ধরে পেন। 2রা জুন 1992। টিকে থাকো হে দীর্ঘযাত্রী কদাকার কাটাভুজি, এখনো অনেক দিন তোমার আহত কোষে বারংবার কেটে বসবে নোংরা লাগাম। এখনো অনেক দিন তোমার পেটে আছড়ে পড়বে চাবুক। তোমাকে হাঁটতে হবে আধির মধ্য দিয়ে দ্বীপ প্রান্ত টলতে টলতে। এখনো অনেক দিন তোমার খাবার থাকবে একবেলা, কখনো বা সেটুকুও নয়। তবু তুমি টিকে থাকো, যাতে লগ্ন সমাগত হলে ছিটকে ফেলতে পারো আরোহীকে, রক্ত ভরা থুতুর সঙ্গে উগড়ে ফেলতে পারো লাগামের অবশেষ, ছুটে যেতে পারো এই অন্তহীন নির্দয় বালিপাথরের দেশে, একক স্বাধীন। ততক্ষণ হে স্তব্ধতার গৃভা, অশ্রুপতনের অতীত, তৃতীয় বিশ্বের জন্তু, টিকে থাকো।